ওয়েলকাম টু সিদর এডুকেশন। ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, তোমাদের সকলকে সিদর এডুকেশনে স্বাগত জানাই। আমি দীপু স্যার। তোমাদের সামনে যে ডব্লিউবিপিএসসি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আলোচনা করছিলাম তার পার্ট 2 নিয়ে এসেছি। তো এই ওয়েস্ট বেঙ্গল যে পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত বিভিন্ন পরীক্ষার যে বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো সেগুলোই তোমাদের সামনে উপস্থাপিত করছি। তো এই যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, সেটা আমরা ডব্লিউবিপিএসসির বা বিভিন্ন ধরনের অন্যান্য বোর্ডের যে পরীক্ষাগুলো, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো আজকের যে ক্লাস সেটি শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন দেখো, বিখ্যাত রাজনৈতিক একটি গ্রন্থ যার নাম হচ্ছে দ্য প্রিন্স। দ্য প্রিন্স এই গ্রন্থটি কে লিখেছেন? প্রিন্স গ্রন্থের লেখক হচ্ছেন মেকিয়াভেলি। অপশন বি হবে মেকিয়াভেলি। মেকিয়াভেলি হচ্ছে দ্য প্রিন্স গ্রন্থের লেখক। তিনি একটা সময় মানে ওই 16 শতক নাগাদ ইতালির যে একটা অংশ, মানে প্রাচীন যে ইতালি, ফ্লোরেন্স রিপাবলিক বলে একটি জায়গা ছিল, সেই জায়গারই তিনি ছিলেন, ব্যক্তি ছিলেন। সেই জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। দান্তে, বোকাচিও ইনিও কিন্তু এই সময় ফ্লোরেন্স যে রিপাবলিক, সেই ফ্লোরেন্স রিপাবলিকেরই অংশ ছিলেন আর কি। প্রেত্তাকও সেই সময়ের খুব ইম্পর্টেন্ট একজন, আমরা ফ্লোরেন্সের পাশের একজন দার্শনিক দেখতে পাই। তাহলে দ্য প্রিন্স গ্রন্থের লেখক হচ্ছে মেকিয়াভেলি। পরের কোয়েশ্চেন দেখো, যুদ্ধের ময়দানে রুমির পদ্ধতি। রুমি একটি যুদ্ধ পদ্ধতি, বলা হয় এটা অটোমান যে পদ্ধতি, অটোমান যে সাম্রাজ্য ছিল, সেই অটোমান যুদ্ধের পদ্ধতি বর্তমানে যেটা যে অংশটায় টার্কি আছে বা তুর্কি আছে, সেই অংশের যে একটা যুদ্ধের পদ্ধতি ছিল রুমি যুদ্ধ পদ্ধতি। সেই রুমি যুদ্ধ পদ্ধতি প্রথম কে ব্যবহার করেছিলেন? প্রথম বাবর ভারতে কিন্তু ব্যবহার করেছিলেন। কত সালে? 1526 যে পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদির বিরুদ্ধে, সেই যুদ্ধে তিনি কিন্তু রুমির যে যুদ্ধ পদ্ধতি সেটা ব্যবহার করেছিলেন। তাহলে অপশন এ অ্যান্সার হচ্ছে। পরের কোয়েশ্চেন দেখো কি আছে, নৃত্যনাট্য চিত্তাঙ্গদা। এই চিত্তাঙ্গদা কার রচনা? চিত্তাঙ্গদা রচনা করেছিলেন আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি অ্যান্সার হবে। চিত্তাঙ্গদা রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এটি কাকে উৎসর্গ করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। অবনীন্দ্রনাথ ঠাকুরকে তিনি এটি উৎসর্গ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, কোনটি কোষ বিভাজনে অংশ নেয় না? কোষ বিভাজনে অংশ নেয় না স্নায়ু কোষ, বা যেটা আমরা নার্ভ সেল বলি, সেটি কিন্তু কোষ বিভাজনে অংশ নেয় না। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসন চালু করেছিলেন? ভারতবর্ষে রেগুলার পুলিশ প্রশাসন চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস, যিনি 1786 থেকে 1793 পর্যন্ত ভারতবর্ষের গভর্নর ছিলেন। সেই সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন তিনি। ভারতে প্রথম পুলিশ প্রশাসন ব্যবস্থা শুরু করেছিলেন, স্থায়ীভাবে পুলিশ প্রশাসন। তো লর্ড কর্নওয়ালিস, এটির অ্যান্সার হবে অপশন এ। পরের কোয়েশ্চেন কি আছে দেখো, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটাকে আমরা আইএসটি বলি, এবং গ্রিনিচ মিন টাইম বা জিএমটি, এই দুটো টাইমের মধ্যে পার্থক্য কত? আইএসটি আমরা যেটা দেখতে পাই 82 ডিগ্রি 30 মিনিট, যে উত্তরপ্রদেশের মির্জাপুর বলে একটি গ্রাম আছে তার উপর দিয়ে গেছে আইএসটি ভারতবর্ষের প্রমাণ সময়। এবং গ্রিনিচ টাইম যেটা 0 ডিগ্রি ধরা হয়, এটা ইউনাইটেড কিংডমের একটি অংশ। তো এই দুটো জায়গার মধ্যে আইএসটি এবং জিএমটির মধ্যে যে সময়ের পার্থক্য সেটা কিন্তু 5 ঘন্টা 30 মিনিট। আমরা জিএমটির থেকে 5 ঘন্টা 30 মিনিট কিন্তু এগিয়ে আছি, যেহেতু আমরা পূর্ব দিকে আছি। পরের কোয়েশ্চেন দেখো কি আছে, নীল দর্পণ। নীল দর্পণ, স্পেলিংটা একটু মিস্টেক আছে, এটা নীল দর্পণ হবে। তো নীল দর্পণ নাটকটি রচনা কে করেছিলেন? নীল দর্পণ নাটকের রচনাকার ছিলেন দীনবন্ধু মিত্র। এটা পাবলিশ কবে হয়? 1860 সালে পাবলিশ হয়েছিল। এটিকে ইংরেজি ভাষায় অনুবাদ কে করেছিলেন? নীল দর্পণকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষায় অনুবাদ করেন। আর এটিকে পাবলিশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। জেমস লং এটাকে পাবলিশ করেছিলেন, এটাকে জেমস লং পাবলিশ করেন। এবং প্রথম মঞ্চস্থ করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ, এটা আমরা দেখতে পাই।
তার যে ন্যাশনাল থিয়েটারে প্রথম এটাকে মঞ্চস্থ করেছিলেন। প্রথম নাটক গিরিশচন্দ্র ঘোষ যে ন্যাশনাল থিয়েটার তৈরি করছেন, সেখানে কমার্শিয়াল প্রথম নাটক যেটি তিনি উপস্থাপিত করছেন সেটা কিন্তু এই নীলদর্পণ নাটকটি। আচ্ছা, নীলদর্পণ নাটকের বিষয়বস্তু কি ছিল আমরা জানি। ওই ভারতবর্ষ সেই সময় নীল চাষির যে দুর্দশা সেটা তুলে ধরেছিলেন তিনি। আচ্ছা, নেক্সট দেখো, নিম্নলিখিত সাধারণ সর্দি, দাঁত, কনজাংটিভাইটিস বা হুপিং কাশি, এগুলোর মধ্যে মিল খুঁজে বার করতে বলেছে। এগুলো সবই কিন্তু সংক্রামক রোগ, এগুলো সবই সংক্রামক হতে পারে বিভিন্ন উপায়ে। আমরা দেখতে পাই বায়ুর মাধ্যমে, টপলেটসের মাধ্যমে বা বিভিন্ন উপায়ে এটা সংক্রামক হতে পারে। পরেরটা দেখো, থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত? থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত? থাইরয়েড গ্রন্থি আমাদের যে নেক আছে তার একদম ফ্রন্টে আছে, তাহলে গলার মধ্যে কিন্তু দেখতে পাই আমরা থাইরয়েড যে গ্রন্থি, তার কিন্তু অবস্থান আমরা দেখতে পাই। তাহলে 9 হচ্ছে অপশন বি আনসার হবে। পরেরটা দেখো, বোসন কণা কি আবিষ্কার করেছিলেন? বোসন কণা দুইজনের নাম আমরা এই জায়গায় দেখতে পারি, একটি হচ্ছে বোস এবং আইনস্টাইন। তো বোসন কণা আবিষ্কার করেছিলেন সত্যেন্দ্রনাথ বোস। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে বোসন কণা উনি আবিষ্কার করেছিলেন। এছাড়াও মেঘনাথ সাহাকে দেখতে পাচ্ছ, যিনি সাহা নিউক্লিয়ার ফিজিক্স বলে, যার নামে কিন্তু একটা ভারতবর্ষে খুব গুরুত্বপূর্ণ প্রমিনেন্ট ইনস্টিটিউশন আছে। আর সিবি রমন আছেন। সিবি রমন 1954 সালে ভারতরত্ন পান এবং তিনি 1930 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন ফিজিক্সে, তার রামন এফেক্ট বা স্ক্যাটারিং অফ লাইট এটার আবিষ্কারের জন্য। এবং এটি আবিষ্কার করেছিলেন 1828 সালের 28শে ফেব্রুয়ারি, যে দিনটাকে আমরা ভারতবর্ষে ম্যাথামেটিক্স ডে, সায়েন্স ডে হিসেবে কিন্তু পালন করে থাকি। আচ্ছা, নেক্সট দেখো কি আছে। নেক্সট হচ্ছে কোন ভিটামিনকে রাইবোফ্ল্যাভিন বলা হয়? রাইবোফ্ল্যাভিন বলা হয় ভিটামিন B2 বলা হয় রাইবোফ্ল্যাভিন। এছাড়াও আরও যে ভিটামিনগুলো আছে, সমস্ত ভিটামিনের এগুলো যে কেমিক্যাল নেমগুলো এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে ভিটামিন B2 আমরা রাইবোফ্ল্যাভিন বলছি। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, নিচের কোনটি বৈদিক ঐতিহ্য সাহিত্যের উদাহরণ নয়? যে বৈদিক সাহিত্য আছে, বৈদিক সাহিত্যের বাইরে যদি আমরা দেখি নিচের কোনটি নয়, সেটা কিন্তু অপশন ডি পুরাণ হবে। যে পুরাণ ওই 600 খ্রিস্টাব্দ নাগাদ এগুলো লেখা হয়েছিল এই পুরাণগুলো। তো পুরাণ বেদের কিন্তু বা বৈদিক যে সাহিত্য আছে তার কিন্তু অংশ নয়, বাকিগুলো বৈদিক সাহিত্যের মধ্যে পড়ছে। আচ্ছা, নেক্সট দেখো পরের কোয়েশ্চেন, জিএসএম বলতে কি বোঝায়? জিএসএম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। জিএসএম ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। পরের কোয়েশ্চেনে আসি আমরা। পরের কোয়েশ্চেন কি বলছে, এক অশ্বশক্তি সমান কত ওয়াট? এক অশ্বশক্তি সমান 746 ওয়াট। অপশন বি অ্যান্সার হবে এক অশ্বশক্তি সমান 746 ওয়াট। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, বৈদ্যুতিক বাল্বকে উদ্ভাবন করেছিলেন সে টমাস আলভা এডিসন। তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন। নেক্সট দেখো পরের কোয়েশ্চেন আমরা কি পাচ্ছি, 1969 সালে ভারতে কয়টি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল? ভারতে 1969 সালে 14টি ব্যাংকে জাতীয়করণ করা হয়। সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এরপরে 1980 সালে আরও 6টি ব্যাংকে কিন্তু সেখানে ন্যাশনালাইজেশন করা হয়েছিল 1980 সালে। 1969 সালে 14টি ব্যাংকে জাতীয়করণ হয়। পরের কোয়েশ্চেন দেখো, নিচের কোন পুরস্কারটি কৃষির সাথে সম্পর্কিত? শান্তিস্বরূপ ভাটনগর হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে, অর্জুন পুরস্কার ক্রীড়াক্ষেত্রে, ব্যাস সম্মান সাহিত্যে, বোরলগ যে অ্যাওয়ার্ডটি আছে এই অ্যাওয়ার্ডটি আমরা দেখতে পাই কৃষির সাথে কিন্তু সম্পর্কিত। পরের কোয়েশ্চেন, ভারতের সংবিধান 44তম যে সংবিধান সংশোধন করা হয়েছিল কত সালে? 1978। মোরারজি দেশাইয়ের সরকার সেই সময় আছে। তো 44তম যে সংবিধান সংশোধনী হয়েছিল সেখানে নিচের কোন অংশকে ডিলিট করা হয়েছিল বা সরিয়ে দেওয়া হয়েছিল? সেটা কিন্তু সম্পত্তির অধিকার ছিল। তাহলে কোথায়? এটা আমাদের একটা ফান্ডামেন্টাল অধিকার ছিল বা রাইট ছিল, যেটা আমরা দেখতে পাই আর্টিকেল 31 মধ্যে এই সম্পত্তির অধিকারটি ছিল। পরবর্তী সময়ে এটাকে লিগ্যাল রাইট বা আইনি অধিকার করে কোথায় এটাকে রিপ্লেস করা হয়েছিল?
300A-তে এটাকে সরানো হয়েছিল পরবর্তী সময়। এছাড়া আর্টিকেল 31-এ যেমন ছিল এবং তার সাথে আর্টিকেল 19-এর অধীনে যে বর্তমানে 6টা অধিকার আছে, সেখানে 7 নম্বর অধিকার হিসাবে সম্পত্তির অধিকারটাও কিন্তু ছিল। আর সেটা 300A-তে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই যে এটাকে আইনি অধিকার হিসাবে রাখা হয়েছে সম্পত্তির অধিকারটাকে। পরের কোয়েশ্চেন দেখো কি আছে, উর্বর যে কালো মাটি, এই উর্বর কালো মাটি তুলা চাষের জন্য খুবই উপযোগী। তো এই মাটিটা কোন মাটিটা জিজ্ঞাসা করছে, উর্বর যে কালো মাটি আছে এটি রেগুড় নামে কিন্তু পরিচিত। এটাকে ব্ল্যাক কটন সয়েল বলা হয়, তার কারণ এখানে কিন্তু তুলা চাষ ভালো হয়। ভারতবর্ষের যে দাক্ষিণাত্য অঞ্চল আছে এই অংশের যে লাভাগঠিত মৃত্তিকা, সেখানে আমরা এই উর্বর কালো মাটিটাকে রেগুড় মাটি বলে আমরা জানি। এটা তুলা চাষের জন্য বিখ্যাত, যার জন্য এটাকে ব্ল্যাক কটন সয়েল কিন্তু বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়? সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয় আমরা দেখতে পাই মিরাটে। মিরাটের 10th মে 10ই মে প্রথম সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। যদিও এর আগে একটা অ্যাগিটেশন আমরা দেখেছিলাম, সেটা মঙ্গল পাণ্ডের দ্বারা বারাকপুরে, সেটা হয়েছিল 29শে মার্চ। কিন্তু বিদ্রোহটা শুরু হচ্ছে মিরাট থেকে 10ই মে। পরের কোয়েশ্চেন, নিচের কোনটি তামার সংকর ধাতু নয়? নিচের কোনটি তামার সংকর ধাতু নয়? এক্ষেত্রে শোল্ডার হবে। শোল্ডার বাদে বাকিগুলো সবেতেই কিন্তু আমরা তামা পেয়ে থাকি। শোল্ডারে এসএন এবং হচ্ছে পিবি মানে হচ্ছে টিন এবং যে সীসা, সেটা কিন্তু শোল্ডারে থাকে। বাকিতে সবগুলোতে কিন্তু আমরা দেখতে পাই তামা সেখানে থাকে সংকর ধাতু হিসাবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোনটি বাণিজ্যিক ফসল নয়? বাণিজ্যিক ফসল নয়, বাণিজ্যের উদ্দেশ্যে আমরা চাষ করি না। পাট আমরা বাণিজ্যের উদ্দেশ্যে চাষ করি, তুলা আমরা বাণিজ্যের উদ্দেশ্যে চাষ করি, চাও বাণিজ্যের উদ্দেশ্যে চাষ করি, গম হচ্ছে খাদ্য শস্য। তো সুতরাং অপশন ডি অ্যান্সার হবে, বাণিজ্যিক ফসল নয় গম। নেক্সট দেখো, মিথাইল স্পিরিটের মিশ্রণ কোনটাকে বলা হয়? মিথাইলেট স্পিরিটের মিশ্রণ হচ্ছে ইথাইল অ্যালকোহল এবং পাইরিডিন, এই দুটোর মিশ্রণকে আমরা বলি হচ্ছে মিথাইলেট স্পিরিটের মিশ্রণ। তাহলে অপশন সি এক্ষেত্রে অ্যান্সার হবে ইথাইল অ্যালকোহল এবং পাইরিডিন। পরের কোয়েশ্চেন কি আছে দেখো, রাজস্থানের ক্ষেত্রী কিসের জন্য বিখ্যাত? রাজস্থানের ক্ষেত্রী হচ্ছে এই অংশে কপার উত্তোলন করা হয়। কপার মাইনিং এর জন্য রাজস্থানের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়। এটা সিন্ধু সভ্যতার সময় থেকেই আমরা দেখতে পাই রাজস্থানের ক্ষেত্রীর এই অংশে কিন্তু কপার মাইনিং করা হয়। 25-এর কোয়েশ্চেন, গৌতম বুদ্ধ তার ধর্মকে কোন ভাষায় ছড়িয়ে দিয়েছিলেন? গৌতম বুদ্ধ যে ভাষাটি ব্যবহার করেছিলেন ইন্দো ইউরোপীয় একটি ভাষাগোষ্ঠীর, উত্তর ভারতে দেখা যেত, সেটা হচ্ছে পালি ভাষা। তিনি পালি ভাষাতেই তার ধর্মোপদেশ তিনি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেন। পরের কোয়েশ্চেন দেখো, অপরিশোধিত যে পেট্রোলিয়াম আছে, সেখান থেকে যে পেট্রোল কিভাবে প্রাপ্ত হয়, যেটাকে আমরা ক্রুড অয়েল বলি, সেই ক্রুড অয়েল থেকে যখন আমরা বিভিন্ন ধরনের পেট্রোল বা বিভিন্ন ধরনের যে অয়েলগুলো এক্সট্রাকশন করি, সেটা কোন উপায়ে? এটাকে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলাইজেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু পেট্রোল বা অপরিশোধিত তেল থেকে সেখানে পেট্রোলটা কিন্তু নিষ্কাশন করে থাকি। 26-এর এ অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সিন্ধু উপত্যকায় খননকৃত অবশেষের মধ্যে কোনটি বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নয়নের ইঙ্গিত দেয়? শিলমোহর সেক্ষেত্রে কিন্তু বাণিজ্যের ইঙ্গিত দেয়। তার কারণ এই সিন্ধু সভ্যতার শিলমোহর আমরা সুমেরীয় সভ্যতাতে কিন্তু পেয়েছি। এ থেকে বোঝা যায় যে দুই এর মধ্যে সভ্যতার মধ্যে তাদের যে আদান প্রদান ছিল এবং সেটা অবশ্যই বাণিজ্যিক ভাবেই সেটা স্বীকৃত। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? শিলমোহর অ্যান্সার হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, ক্যালসিয়াম অ্যালুমিনেট এবং ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণকে আমরা পোর্টল্যান্ড সিমেন্ট বলে থাকি। তাহলে অপশন বি এটা অ্যান্সার হবে, সিমেন্ট অ্যান্সার হবে। ক্যালসিয়াম অ্যালুমিনেট এবং ক্যালসিয়াম সিলিকেটের যে মিশ্রণ তাকে আমরা সিমেন্ট বলছি। পোর্টল্যান্ড সিমেন্ট মেনলি বলা হয়ে থাকে। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্ট? মাইক্রোনিউট্রিয়েন্ট কোনটিকে বলা হচ্ছে? মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে ZN বা জিঙ্ক। জিঙ্ককে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বলে থাকি। নেক্সট দেখো কোয়েশ্চেন কি আছে, অয়েল অফ ভিট্রিয়ল। অয়েল অফ ভিট্রিয়ল কোনটাকে বলা হয়? অয়েল অফ ভিট্রিয়ল হচ্ছে সালফিউরিক অ্যাসিড বা H2SO4 কে আমরা অয়েল অফ ভিট্রিয়ল বলছি।
আচ্ছা, আজকের যে 30টি কোয়েশ্চেন এই পর্যন্তই ছিল। তোমাদের এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমাদের শ্রীধর এডুকেশন যে চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করো, এবং এরই সাথে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমাদের ক্লাস সম্পর্কে, সেই কোয়ারি থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এখানে দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারো। এছাড়া শ্রীধর এডুকেশনের যে একটি টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন হও, বা সেখানে তো আমাদের যেই পিডিএফ আছে সেই পিডিএফ সেখানে দেওয়া হবে। তো চলো, আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।